আমার স্বামী বিদেশ যাওয়ার পর আমি খুব একা হয়ে যাই। আমার হাট বাজার, আমার বিভিন্ন প্রয়োজনে তখন এমন একটা সাহায্যকারী লোক পাই নাই। ঠিক সেই সময়ে আমার ভাগ্নে আমাকে যথেষ্ট সাহায্যকারী হিসেবে পেয়ে যায় এবং তারপর থেকেই ধীরে ধীরে আমাদের মধ্যে একটা বন্ধুরা। আমার নাম জাইমুন নাহার তুলি। বাংলাদেশের কোনো এক ছোট্ট গ্রামে আমার বসবাস। দুটো সন্তানকে ঘিরেই আমার পৃথিবী। ওদের বাবা আমার স্বামী সিরাজুল ইসলাম কর্মসূত্রে থাকেন মধ্যপ্রাচ্যে। তার পাঠানো অর্থে আমাদের সংসার সচ্ছলভাবে চলে যায়, কোনো কিছুর অভাব নেই। তবে হাজার মাইল দূরের মানুষটার অনুপস্থিতি কি আর অর্থ দিয়ে পূরণ হয়? তবুও আমি মানিয়ে নিয়েছিলাম। সন্তানদের মুখের দিকে তাকিয়ে তাদের হাসি খুশি মুখ দেখে আমার সব একাকিত্ব দূর হয়ে যেত। দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল, শান্ত, স্থির আর 5টা সাধারণ পরিবারের মতোই। আমাদের বাড়ির পাশেই আমার এক বোনের ছেলে থাকে, জারিফ। ওকে আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। নিজের সন্তানের মতোই স্নেহ করি। ছেলেটা বরাবরই খুব শান্ত, ভদ্র আর শ্রদ্ধাশীল। আমার প্রতি তার ব্যবহারেও ছিল গভীর শ্রদ্ধা। মামি ডাকের মধ্যে যে আন্তরিকতা ছিল তা আমার মন ছুঁয়ে যেত। আমি তাকে সবসময় একজন আদর্শ তরুণ হিসেবে দেখতাম এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য মনে মনে দোয়া করতাম। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে আমি জারিফের আচরণে এক ধরনের সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করছিলাম। পরিবর্তনটা এতটাই সামান্য যে প্রথমে আমি তেমন গুরুত্ব দিইনি। মনে হয়েছিল হয়তো বড় হচ্ছে, তাই আচরণে একটু ভিন্নতা এসেছে। কিন্তু বিষয়টা ধীরে ধীরে আমার মনে অস্বস্তি তৈরি করতে শুরু করে। সে আগের মতো সহজভাবে কথা বলে না। কিছু একটা বলতে এসেও যেন বারবার থেমে যায়। তার চোখের দৃষ্টিতে আমি এক ধরনের দ্বিধা দেখতে পেতাম, যা আগে কখনো দেখিনি। সে যেন কোনো বিষয় নিয়ে ভাবছে, কিন্তু তা প্রকাশ করতে পারছে না। আগে যেখানে সে আমাদের বাড়িতে এসে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করত, এখন সে প্রায়ই দরজার বাইরে থেকে উঁকি দিয়ে চলে যায়। কখনো কখনো আমি বারান্দায় থাকলে দূর থেকে তাকিয়ে থাকে, কিন্তু কাছে আসে না। তার এই অদ্ভুত আচরণ আমার মনে এক ধরনের উদ্বেগ তৈরি করছিল। আমি বুঝতে পারছিলাম না যে ছেলেটা আমার সামনে সব সময় খোলা মনের ছিল, তার হঠাৎ কি হলো। সে কি কোনো সমস্যায় পড়েছে যা আমাকে বলতে পারছে না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? একদিন বিকেলে আমি উঠোনে বসে বাচ্চাদের খেলা দেখছিলাম। হঠাৎ দেখি জারিফ আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে বেশ কয়েকবার হেঁটে গেল। প্রতিবারই সে আমাদের বাড়ির দিকে একটু তাকিয়ে দেখছিল। তার আচরণের মধ্যে যেন কিছুটা চিন্তাভাবনার ছাপ ছিল। আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আমি নিজেকে প্রশ্ন করতে লাগলাম, আমি কি তাকে কোনোভাবে কষ্ট দিয়েছি? আমার কোনো কথায় বা আচরণে কি সে মনক্ষুণ্ণ হয়েছে? হাজারো প্রশ্ন আমার মনে ঘুরপাক খেতে লাগল, কিন্তু কোনো উত্তর খুঁজে পেলাম না। আমি ভেবেছিলাম হয়তো সরাসরি তাকে জিজ্ঞেস করলেই সব পরিষ্কার হয়ে যাবে, কিন্তু তার গম্ভীর আর দ্বিধাগ্রস্ত মুখটা দেখে আমার আর সাহস হলো না। মনে হতে লাগল হয়তো সে এমন কোনো কথা বলতে চায় যা বলা তার জন্য কঠিন। সম্পর্কের মধ্যে যখন অদৃশ্য দূরত্ব তৈরি হয়, তখন সরাসরি কথা বলাটাও কঠিন হয়ে পড়ে। আমি তার এই পরিবর্তনের কারণটা জানার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু মন বলছিল সামনে যা আসছে তা হয়তো আমার জন্য সহজ হবে না। এই অস্বস্তিকর নীরবতা আমার দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলতে শুরু করল। আমি আগের মতো কাজে মন দিতে পারতাম না। সন্তানদের সঙ্গে হাসি তামাশা করার সময়ও হঠাৎ করে জারিফের চিন্তায় আনমনা হয়ে যেতাম। স্বামীর সঙ্গে ফোনে কথা বলার সময়ও আমার কণ্ঠ ভারাক্রান্ত শোনাত। তিনি বারবার জিজ্ঞেস করতেন কোনো সমস্যা হয়েছে কিনা। আমি প্রতিবারই এড়িয়ে যেতাম, কারণ আমি নিজেই তো জানি না সমস্যাটা ঠিক কোথায়। আমার মনটা ধীরে ধীরে সন্দেহে ভরে যাচ্ছিল। মানুষের মন বড়ই অদ্ভুত। একবার যদি কোনো বিষয়ে সংশয় ঢুকে যায়, তবে তা ছড়িয়ে পড়তে থাকে। আমি জারিফের প্রতিটি আচরণকে নতুনভাবে বিশ্লেষণ করতে শুরু করলাম। তার আগের ব্যবহারও এখন আমার কাছে অচেনা মনে হচ্ছিল। আমি ভাবতে শুরু করলাম হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। এই চিন্তাটা মাথায় আসতেই আমি সিদ্ধান্ত নিলাম পরিস্থিতি বুঝে ধৈর্যের সঙ্গে সব পরিষ্কার করব। জারিফের অদ্ভুত আচরণ দিন দিন বাড়তেই থাকল। এখন সে শুধু দূর থেকে তাকিয়েই ক্ষান্ত হয় না,
মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন করে যা আমার অস্বস্তিকে আরও বাড়িয়ে দেয়। যেমন একদিন সে আমাকে জিজ্ঞেস করল, মামি, তোমার কোনো কিছুতে ভয় করে না? একা একা সব সামলাতে কষ্ট হয় না? প্রশ্নটা আপাতদৃষ্টিতে খুবই সাধারণ এবং খোঁজ খবর নেওয়ার মতো শোনালেও তার বলার ভঙ্গি আর চোখের দৃষ্টি আমার কাছে কিছুটা অস্বাভাবিক মনে হলো। আমার মনে হলো এই প্রশ্নের আড়ালে হয়তো অন্য কোনো চিন্তা বা উদ্বেগ লুকিয়ে আছে, যা সে সহজভাবে প্রকাশ করতে পারছে না। আমি তার প্রশ্নের উত্তরে শুধু একটা হালকা হাসি দিয়ে বললাম, না, অভ্যেস হয়ে গেছে। কিন্তু আমার ভেতরটা তখনও এক ধরনের অনিশ্চয়তায় কাঁপছিল। আমি লক্ষ্য করলাম সে শুধু আমার একাকিত্ব নিয়েই প্রশ্ন করে না, আমার দৈনন্দিন জীবনের ব্যাপারেও এখন বেশ আগ্রহ দেখায়। আমি কখন ঘুম থেকে উঠি, বাচ্চারা কখন স্কুলে যায়, আমি বিকেলে কি করি, এইসব বিষয়ে তার অতিরিক্ত কৌতূহল আমার কাছে অস্বস্তিকর মনে হতে লাগল। একজন ভাগ্নের তার মামির ব্যক্তিগত জীবন নিয়ে এতটা আগ্রহ দেখানোটা কি স্বাভাবিক? আমার মন সেই প্রশ্নে শান্তি পাচ্ছিল না। আমার উদ্বেগ আরও বেড়ে গেল যখন দেখলাম জারিফ মাঝে মাঝে রাতের বেলাতেও আমাদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় আমি জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাতেই দেখি জারিফ আমাদের বাড়ির সামনের রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। চারিদিকে ছিল নিস্তব্ধতা আর অন্ধকার। সে একা ওখানে দাঁড়িয়ে কি করছে আমি বুঝতে পারছিলাম না। আমার মনে অজানা ভয় কাজ করল। সে কি কোনো চিন্তায় পড়ে এসেছে নাকি কেবল হাঁটতে বেরিয়েছে? আমি আলো না জ্বালিয়ে পর্দার আড়াল থেকে লক্ষ্য করতে লাগলাম। কিছুক্ষণ পর সে একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে গেল। কিন্তু ঘটনাটা আমার মনে সন্দেহ আর ভয়ের মিশ্র এক অনুভূতি তৈরি করল। আমি সারা রাত ঘুমাতে পারলাম না। মনে হচ্ছিল আমি এবং আমার সন্তানরা হয়তো কোনো অজানা সমস্যার মুখোমুখি হতে যাচ্ছি। যে ছেলেটাকে আমি নিজের সন্তানের মতো ভালোবেসেছি, তার এই আচরণই এখন আমার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরের দিন সকাল থেকে আমি জারিফকে এড়িয়ে চলার চেষ্টা শুরু করলাম। সে কয়েকবার আমাদের বাড়িতে এলেও আমি বাচ্চাদের বলে দিয়েছি আমি ব্যস্ত আছি বা শরীর ভালো নেই। জানতাম এভাবে এড়িয়ে চলাটা স্থায়ী সমাধান নয়, কিন্তু সরাসরি মুখোমুখি হওয়ার মতো মানসিক শক্তিও তখন আমার ছিল না। ভয় হচ্ছিল, যদি আমার ধারণা ঠিক হয় তাহলে আমি কিভাবে পরিস্থিতিটা সামলে দেব। সিরাজ বিদেশে, এই অবস্থায় আমি কাকে বলবো আমার মনের কথা? আমার এই মানসিক অবস্থা ধীরে ধীরে আমার সন্তানদের উপরও প্রভাব ফেলতে লাগল। আমি প্রায়ই ওদের উপর অকারণে রেগে যেতাম। আগের মতো মন খুলে হাসতে পারতাম না। আমার বড় মেয়েটা একদিন অবাক হয়ে জিজ্ঞেস করল, মা, তোমার কি শরীর খারাপ? তোমাকে এমন ক্লান্ত লাগছে কেন? আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, না মা, কিছু না। কিন্তু জানতাম আমার ভেতরের এই উদ্বেগ আর দুশ্চিন্তা সহজে কাটবে না। এই সময় আমি আমার স্বামীর অভাবটা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি অনুভব করছিলাম। যদি সে আমার পাশে থাকত তাহলে হয়তো আমি এতটা অস্থির বোধ করতাম না। ভাবছিলাম তাকে ফোন করে সব খুলে বলবো কিনা, কিন্তু পরক্ষণেই মনে হলো এত দূরে থেকে সে কিছুই করতে পারবে না, বরং অকারণে উদ্বিগ্ন হয়ে পড়বে। তাই নিজেকেই এই পরিস্থিতির মোকাবেলায় মানসিকভাবে শক্ত হতে হবে। কিন্তু সেই চেষ্টাই যেন আমার ভেতরের ক্লান্তি আর উদ্বেগকে আরও বাড়িয়ে দিচ্ছিল। ধীরে ধীরে আমি আমার বাড়ির চারপাশে এক ধরনের সতর্কতার আবরণ তৈরি করতে শুরু করলাম। সময়ের আগেই দরজা জানালা বন্ধ করে দিতাম, বাচ্চাদের একা বাইরে যেতে দিতাম না। জারিফের সঙ্গে দেখা না হয় সেজন্য আমার নিজের রুটিনও বদলে ফেললাম। আমার পৃথিবীটা যেন ক্রমে সংকুচিত হয়ে আসছিল। একসময় শান্ত গ্রামটাকেই এখন আমার কাছে অপরিচিত আর অনিরাপদ মনে হতে লাগল। আমার সব চিন্তা, ভয় আর অনিশ্চয়তার কেন্দ্রবিন্দুতে ছিল শুধু একজন, জারিফ। আমার এড়িয়ে চলার ব্যাপারটা জারিফ নিশ্চয় বুঝতে পারছিল, কারণ তার চোখে মুখে আমি এক ধরনের হতাশার কষ্ট দেখতে পেতাম। কিন্তু তার অস্বাভাবিক আচরণ বন্ধ হয়নি, বরং যেন আরও বেড়ে গিয়েছিল। সে এখন সরাসরি কথা বলার জন্য সুযোগ খুঁজতে লাগল। আমি বাজার থেকে ফেরার পথে কিংবা স্কুল থেকে বাচ্চাদের নিয়ে আসার সময় প্রায়ই দেখতাম সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখলেই এগিয়ে আসত, কিন্তু আমি দ্রুত পায়ে হেঁটে তাকে এড়িয়ে চলে যেতাম। আমার এই ব্যবহার যে তাকে কষ্ট দিচ্ছে তা জেনেও আমি নিজেকে বদলাতে পারছিলাম না। একদিন বিকেলে আমি বারান্দায় বসে কাপড় ভাঁজ করছিলাম। হঠাৎ করেই জারিফ আমাদের উঠোনে এসে দাঁড়াল। তার মুখটা গম্ভীর, চোখ দুটো ক্লান্ত দেখাচ্ছিল। তাকে দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল।
আমি কি বলবো বা কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সে আমার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে অবশেষে বলল, মামি, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। দয়া করে কাউকে বলো না। তার কণ্ঠস্বরটা এতটাই ভারী ছিল যে আমি না করতে পারলাম না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এমন কি কথা যে কাউকে বলতে বারণ করছো? আমার মনের মধ্যে তখন নানা রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমি ধরেই নিয়েছিলাম সে আজ এমন কিছু বলবে যা আমার সন্দেহকে আরও স্পষ্ট করে তুলবে। আমি মনে মনে নিজেকে প্রস্তুত করছিলাম কঠিন পরিস্থিতির জন্য। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল, কিন্তু বাইরে শান্ত থাকার চেষ্টা করছিলাম। জারিফ আমার কাছাকাছি এসে ইতস্তত করে বলল, মামি, আমি জানি মামা দূরে থাকেন, তোমাকে সন্তানদের নিয়ে একাই সব সামলাতে হয়। আমি চাই তুমি যেন কখনো অসহায় বোধ না করো। তোমার ভালো মন্দের পাশে থেকে সাহায্য করতে আমি সবসময় প্রস্তুত। কথাগুলো বলার সময় সে আমার চোখের দিকে তাকাতে পারছিল না। তার কণ্ঠস্বর কাঁপছিল। তার এই কথাগুলো শোনার পর আমার মনে এক ধরনের ধাক্কা লাগলো। আমি মনে করলাম হয়তো সে আমার অবস্থার প্রতি অতিরিক্ত সহানুভূতি দেখাচ্ছে, যা স্বাভাবিক সীমার বাইরে চলে যাচ্ছে। একজন ভাগ্মী কেন তার মামির ব্যক্তিগত জীবন নিয়ে এতটা চিন্তিত হবে? তার পাশে থাকার কথাটার পেছনে আসল অর্থ কী? আমার মন বিভ্রান্ত হয়ে গেল। আমি কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইলাম। আমার নীরবতা দেখে সে হয়তো অস্বস্তিতে পড়ে গেল। কিছুক্ষণ পর আদার বলল, তুমি কি আমার কথায় মন খারাপ করেছো মামি? আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। তার এই ব্যাখ্যা শুনে আমার বিরক্তি বেড়ে গেল। আমি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললাম, আমার জন্য উদ্বিগ্ন হবার দরকার নেই জারিফ। আমি আমার সন্তানদের নিয়ে ভালো আছি। প্রয়োজনে আমি নিজেই সাহায্য চাইব। তুমি এখন যাও। আমার কঠিন কণ্ঠস্বর শুনে সে হতচকিত হয়ে গেল। তার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে হয়তো এমন প্রতিক্রিয়া আশা করেনি। সে আর কোনো কথা না বলে ধীর পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় তার চোখে এক ধরনের হতাশার ছাপ দেখেছিলাম, কিন্তু তখন আমার ভেতরে এত বিভ্রান্তি আর ক্ষোভ কাজ করছিল যে তার কষ্ট অনুভব করার মতো অবস্থায় ছিলাম না। আমার শুধু মনে হচ্ছিল আমি একটি সম্ভাব্য জটিল পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি। আমি সাথে সাথে ঘরের দরজা বন্ধ করে দিলাম, যেন বাইরের কোনো অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে পারি। কিন্তু দরজা বন্ধ করলেই কি মনের অস্থিরতা থামে? জারিফের বলা কথাগুলো আমার কানে বারবার বাজতে লাগলো। অসহায় বোধ না করা, পাশে থাকতে চাই, এই কথাগুলোর আসল অর্থ কি? আমি ভাবতে লাগলাম, হয়তো আমি ভুল বুঝেছি, অথবা হয়তো সে নিজের অনুভূতি ঠিকভাবে প্রকাশ করতে পারেনি। তবুও আমার মন শান্ত হচ্ছিল না। আমি যে ছেলেটাকে এত স্নেহ দিয়ে বড় হতে দেখেছি, তার আচরণ এখন আমাকে গভীরভাবে অস্থির করে তুলেছিল। আমার মনে হচ্ছিল বিশ্বাসের ভিত্তিটাই যেন কোথাও নড়ে গেছে। সেই দিনের ঘটনার পর থেকে আমি জারিফের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিলাম। সে যদি কখনো রাস্তায় দেখা হয়ে যেত, আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিতাম। তার উপস্থিতির দিকেও তাকাতে চাইতাম না। আমার মন পুরোপুরি বিষিয়ে গিয়েছিল। আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে জারিফের উদ্দেশ্য সঠিক নয় এবং সে আমার সরলতার সুযোগ নিতে চাইছিল। আমার এই সিদ্ধান্তে আমি অটল ছিলাম, কারণ আমি আমার সম্মান এবং আমার সন্তানদের নিরাপত্তার সাথে কোনো আপোষ করতে রাজি ছিলাম না। কিন্তু জারিফ যেন হাল ছাড়ার মানুষ নয়। সে সরাসরি আমার সাথে কথা বলতে না পেরে অন্য পথ ধরল। সে আমার বাচ্চাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে লাগল। প্রায় সে আমার ছেলে মেয়েদের জন্য খেলনা, চকোলেট পাঠাতো। বাচ্চারা খুশি হয়ে সেগুলো নিয়ে আসতো, কিন্তু আমি ওদের হাত থেকে সেগুলো নিয়ে বলতাম, কারো কাছ থেকে কিছু নেওয়া ঠিক না, এটা ভালো অভ্যাস নয়। আমার এই আচরণে বাচ্চারা কষ্ট পেত, কিন্তু তখন আমার কিছু করার ছিল না। একদিন আমার ছোট ছেলেটা স্কুল থেকে ফিরে বলল, মা, জারিফ মামা তোমাকে এই চিঠিটা দিতে বলেছে। আমি চিঠিটা হাতে নিয়ে দেখলাম একটা সাধারণ সাদা খাম। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। চিঠি পড়ার আগেই মনে হলো এর ভেতরে হয়তো কোনো অনুচিত বা অপ্রয়োজনীয় কথা লেখা আছে। আমি রাগে ও বিরক্তিতে চিঠিটা না পড়ে টুকরো টুকরো করে ছিঁড়ে উঠোনের এক কোণে ফেলে দিলাম। আমার ছেলেটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল অনেক প্রশ্ন। আমার এই পরিবর্তনটা শুধু আমার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, প্রতিবেশীরাও হয়তো কিছুটা বুঝতে পারছিল। পাশের বাড়ির রাহেলা ভাবি একদিন আমাকে জিজ্ঞেস করলেন, তুলি, তোমার কি জারিফের সাথে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে? ছেলেটাকে দেখি সবসময় মন মরা হয়ে ঘুরে বেড়ায়। আগে তো তোমাদের বাড়িতেই পড়ে থাকত। আমি তার প্রশ্নের কোনো সরাসরি উত্তর না দিয়ে শুধু বললাম, না ভাবি, তেমন কিছু না। ও এখন বড় হয়েছে, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে হয়তো। কিন্তু আমার মন বলছিল আমি যেন এক অস্থির পরিস্থিতির মধ্যে বাস করছি। একদিকে জারিফের প্রতি অবিশ্বাস আর হতাশা,
অন্যদিকে আমার সন্তানদের কাছে কঠোর মা হয়ে ওঠার কষ্ট। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকালে নিজেকেই চিনতে পারতাম না। আমার হাসি খুশি মুখটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। চোখের নিচে কালি, চেহারায় ক্ল্যাম্পির ছাপ। আমি বুঝতে পারছিলাম এই মানসিক চাপ আমি আর বেশি দিন সহ্য করতে পারবো না। আমি সিদ্ধান্ত নিলাম সিরাজকে সব খুলে বলবো। সে হয়তো দূরে আছে, কিন্তু সে আমার স্বামী, আমার জীবনের সঙ্গী। আমার সব কথা শোনার এবং আমাকে ভরসা দেবার অধিকার তারই। সেদিন রাতে আমি তাকে ফোন করে সব ঘটনা খুলে বললাম। জারিফের আচরণ, তার অদ্ভুত কথাবার্তা, আমার সন্দেহ, সব কিছু। আমার কথা শুনে সিরাজ প্রথমে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুলি, তুমি যা করেছ ঠিকই করেছ। সাবধানে থেকো। আমি দ্রুত দেশে ফেরার চেষ্টা করছি। স্বামীর সাথে কথা বলার পর আমি কিছুটা মানসিক শান্তি পেলাম। মনে হলো আমার পাশে কেউ একজন আছে। কিন্তু সিরাজের কণ্ঠে এক ধরনের উদ্বেগ টের পেলাম, যা আমার ভয়কে আরও বাড়িয়ে দিল। সে আমাকে সাবধানে থাকতে বলেছে, মানে সেও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। তাহলে কি জারিফ সত্যিই ভুল পথে এগোচ্ছে? সে কি আমার বা আমার সন্তানদের জন্য কোনো সমস্যার কারণ হতে পারে? এই সব চিন্তা আমার রাতের ঘুম কেড়ে নিল। আমি এখন শুধু জারিফকে এড়িয়েই চলতাম না, তাকে ভয়ও পেতে শুরু করলাম। তার উপস্থিতি আমাকে অস্বস্তিতে ফেলত। আমার মনে হতে লাগলো আমি আমার নিজের বাড়িতেই যেন বন্দী হয়ে পড়েছি। চারপাশের পৃথিবীটা, যেটাকে এতদিন নিরাপদ ভেবেছিলাম, সেটাই এখন আমার কাছে অচেনা আর অনিরাপদ মনে হচ্ছিল। সিরাজের সাথে কথা বলার পর কয়েকটা দিন কেটে গেল। আমি কিছুটা স্বস্তি পেলেও মনের ভেতরের অস্থিরতা এখনও পুরোপুরি কাটেনি। আমি প্রতিটা মুহূর্তে সতর্ক থাকার চেষ্টা করছিলাম। কিন্তু এর মধ্যেই এমন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল, যা আমার সব চিন্তাভাবনাকে সাময়িকভাবে ওলটপালট করে দিল। সেদিন গভীর রাতে আমার ছোট মেয়েটার হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। তার কাশির শব্দে ঘুর ভেঙে গেল। আলো জ্বালিয়ে দেখি মেয়েটার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে ঠিকমতো শ্বাস নিতে পারছে না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এত রাতে আমি কি করব? কোথায় যাব? আমাদের গ্রাম থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনেক দূরে, আর রাতের বেলায় কোনো যানবাহন পাওয়াই কঠিন। আমি দিশেহারা হয়ে গেলাম। স্বামী বিদেশে আর আমি একা 2 সন্তান নিয়ে বাড়িতে। আমি পাগলের মতো সাহায্যের উপায় খুঁজছিলাম, কিন্তু মেয়ের অবস্থা ক্রমে খারাপ হচ্ছিল। আমার কান্নায় বড় ছেলেটাও ভয়ে কেঁদে উঠল। আমি হতাশ হয়ে সাহায্যের জন্য চিৎকার করলাম, কিন্তু গভীর রাতে কারো সাড়া পেলাম না। ঠিক তখনই দরজায় হঠাৎ জোরে ধাক্কা শব্দ হলো। আমি ভয়ে চমকে উঠলাম। এত রাতে কে হতে পারে? মনে প্রথমেই জারিফের নাম ভেসে উঠল, কিন্তু ভয় কাটিয়ে আমি জিজ্ঞেস করলাম, কে? বাইরে থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো, মামি, আমি জারিফ, কান্নার আওয়াজ শুনে এসেছি, কোনো সমস্যা হয়েছে? সেই মুহূর্তে তার কণ্ঠস্বর আমার কাছে যেন আশার আলো হয়ে এলো। আমি দেরি না করে দরজা খুলে দিলাম। দেখি জারিফ দাঁড়িয়ে আছে, মুখে উদ্বেগের ছাপ। আমি কান্না জড়ানো কণ্ঠে সবটা বললাম। সে কিছু না বলে তৎক্ষণাৎ ঘরে ঢুকে আমার মেয়েকে কোলে তুলে নিল। শান্ত গলায় বলল, চিন্তা করো না মামি, আমি আছি, তুমি শুধু একটা চাদর নিয়ে আমার সাথে চলো। সেদিন রাতে জারিফ যা করেছিল তা আমি কোনোদিন ভুলতে পারবো না। সে প্রায় নিজের জীবন বিপন্ন করে বন্ধুর সহায়তায় দ্রুত একটি অটোরিকশা জোগাড় করল। তারপর আমার মেয়েকে নিয়ে হাসপাতালে ছুটল। পুরো পথে সে শিশুটিকে যত্নে রেখেছিল এবং আমাকে আশ্বস্ত করছিল। তার চোখে যে উদ্বেগ আর আন্তরিকতা দেখেছিলাম তা একেবারে বাস্তব আর নিঃস্বার্থ মনে হয়েছিল। হাসপাতালে পৌঁছে ডাক্তাররা দ্রুত চিকিৎসা শুরু করলেন। তারা জানালেন একটু দেরি হলেই বিপদ ঘটতে পারত। আমি কৃতজ্ঞতার চোখে জারিফের দিকে তাকালাম। সে ক্লান্ত আর ঘরমাক্ত, কিন্তু মুখে ছিল প্রশান্তি। আমার মেয়ে যখন কিছুটা সুস্থ হলো, তখন তার মুখেই আমি স্বস্তির হাসি দেখতে পেলাম। সে ডাক্তারদের সাথে কথা বলল, ওষুধের ব্যবস্থা করল, সবকিছু করল একজন দায়িত্বশীল পরিবারের সদস্যের মতো। হাসপাতালের বারান্দায় বসে আমি প্রথমবারের মতো নিজের পূর্বধারণাগুলো নিয়ে প্রশ্ন করতে শুরু করলাম। যে ছেলেটা আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য এতটা পরিশ্রম করতে পারে, সে কি সত্যি খারাপ হতে পারে? যদি তার উদ্দেশ্য খারাপ হতো, তাহলে কি সে আমার বিপদে এভাবে এগিয়ে আসত? আমার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হলো। একদিকে এতদিনের সন্দেহ, অন্যদিকে আজকের রাতের বাস্তবতা। কোনটা সত্যি? মনের দেয়ালটা যেন আস্তে আস্তে ভাঙতে শুরু করল।
আমি তার প্রতি এতদিন যে কঠোর মনোভাব পোষণ করেছিলাম তা ভেবে নিজেরই লজ্জা হচ্ছিল। সে আমার সন্তানের প্রাণ বাঁচিয়েছে, আর আমি তাকেই সন্দেহ করেছি। আমি কি ভুল করেছি? হয়তো আমার ধারণাই ভুল ছিল, কিন্তু আবারও মনের গভীর থেকে পুরনো ভয়গুলো মাথা তুলছিল। আমি কোনো স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলাম না। হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পর কয়েকটা দিন কেটে গেল। এই কয়েকদিনে জারিফ নিয়মিত আমাদের খোঁজ খবর নিয়েছে। সে নিজে থেকে ওষুধপত্র এনে দিয়েছে, বাচ্চাদের জন্য ফলমূল কিনে এনেছে, কিন্তু তার আচরণে ছিল এক ধরনের দূরত্ব। সে আগের মতো সহজভাবে কথা বলতো না, প্রয়োজন ছাড়া একটাও বাড়তি কথা বলতো না। তার চোখে মুখে ছিল এক ধরনের চাপা কষ্ট, যা সে আমার কাছ থেকে আড়াল করার চেষ্টা করছিল। আমার মনের ভেতরকার দ্বন্দ্বটা আরও তীব্র হল। সেই রাতের ঘটনার পর জারিফের প্রতি আমার দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে গিয়েছিল। আমি আর তাকে আগের মতো সন্দেহের চোখে দেখতে পারছিলাম না, কিন্তু মনে যে অবিশ্বাসের বীজ একবার রোপিত হয়েছিল তা পুরোপুরি উপড়ে ফেলাও সম্ভব হচ্ছিল না। আমি তার প্রতিটি কাজ খুঁটিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করতাম, আসল উদ্দেশ্য বোঝার জন্য। আমি লক্ষ্য করলাম জারিফ শুধু আমাদেরই নয়, পাড়ার আরও কয়েকটা পরিবারের প্রতিও যথেষ্ট যত্নশীল। বিশেষ করে যাদের বাড়ির পুরুষেরা বিদেশে থাকেন বা যারা অসহায়, তাদের বিপদে সে সবার আগে এগিয়ে যায়। একদিন দেখলাম সে বিধবা রহিমা খালার ঘরের চালা মেরামত করছে, আরেকদিন শুনলাম সে অসুস্থ হারুন চাচাকে রক্তদান করেছে। এই ঘটনাগুলো আমার ভাবনার জগতে নতুন করে নাড়া দিল। আমার মনে হতে লাগলো, হয়তো আমি মানুষ চিনতে বড় ভুল করেছি। হয়তো আমার নিজের একাকিত্ব আর নিরাপত্তাহীনতার ভয় থেকে জারিফের মতো একজন পরোপকারী ছেলেকে ভুল বুঝেছি। নিজের তৈরি করা সন্দেহের জালে আমি নিজেই জড়িয়ে পড়েছিলাম। এই উপলব্ধিটা আমার জন্য অত্যন্ত কষ্টদায়ক ছিল। আমি নিজের কাছেই ছোট হয়ে যাচ্ছিলাম। মনে হলো আমার উচিত তার কাছে ক্ষমা চেয়ে সব পরিষ্কার করে নেওয়া। কিন্তু কাজটা যতটা সহজ ভাবছিলাম ততটা সহজ ছিল না। এতদিন ধরে তার সাথে যে রূঢ় ব্যবহার করেছি, যেভাবে তাকে অপমান করেছি, তার সামনে দাঁড়ানোর সাহস কোথায় পাব? আমার অহংবোধ আমাকে বাধা দিচ্ছিল। বেশ কয়েকবার তাকে ডাকব বলে ভেবেও শেষ পর্যন্ত পিছিয়ে এসেছি। আমার ভয় হচ্ছিল সে হয়তো আমাকে ক্ষমা করতে পারবে না। এই সময় আমি সিরাজের সাথে আবার কথা বললাম। তাকে হাসপাতালের রাতের ঘটনা এবং জারিফের পরোপকারী কাজের সব খুলে বললাম। সিরাজ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুলি, আমি তোমাকে একটা কথা বলতে চেয়েও বলিনি, পাছে তুমি ভয় পাও। জারিফ কিছুদিন আগে আমাকে ফোন করেছিল। সিরাজের কথায় আমি চমকে উঠলাম। জিজ্ঞেস করলাম, ও তোমাকে ফোন করেছিল? কেন? কি বলেছে? সিরাজ উত্তর দিল, সে আমাকে জানিয়েছে আমাদের গ্রামের আশেপাশে কিছু বহিরাগত লোকের আনাগোনা বেড়েছে। তারা মূলত সেই সব বাড়িকে লক্ষ্য করছে যাদের বাড়ির পুরুষেরা বিদেশে থাকে। জারিফ আমাকে আশ্বস্ত করেছে যে সে আমাদের পরিবারের দিকে খেয়াল রাখবে এবং কোনো বিপদের আঁচ পেলে আমাকে জানাবে। সে তোমাকে সরাসরি বলতে বারণ করেছিল, কারণ সে চায়নি তুমি অকারণে আতঙ্কিত হও। সিরাজের কথাগুলো আমার কানে যেন সীসা ঢেলে দিল। মাটি যেন আমার পায়ের নিচ থেকে সরে গেল। জারিফের সে অদ্ভুত আচরণ, রাতের বেলা বাড়ির আশেপাশে ঘোরাঘুরি, আমার নিরাপত্তা নিয়ে তার উদ্বেগ, সবকিছুর কারণ ছিল এটা। সে আমাকে এবং আমার সন্তানদের সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করার জন্যই এত কিছু করছিল। আর আমি তাকে কি না ভেবেছি। আমার নিজের প্রতি তীব্র ঘৃণা হতে লাগলো। আমি বুঝতে পারলাম আমি অবিশ্বাসের আধারে ডুবে থেকে একটা হীরের মতো ছেলেকে ভুল বুঝেছি। আমার চোখের সামনে সবটা পরিষ্কার হয়ে গেল। জারিফের পাশে থাকতে চাই কথার অর্থ ছিল একজন রক্ষকের মতো পাশে থাকা, অন্য কোনো অস্বাভাবিক অর্থ নয়। সে আমার একাকিত্বের সুযোগ নিতে চায়নি, বরং একাকিত্বের সময় আমার শক্তির উৎস হতে চেয়েছিল। আমি লজ্জায়, অনুশোচনায় স্তব্ধ হয়ে গেলাম। মনে হলো এই ভুলের কোনো ক্ষমা হয় না। সিরাজের কাছ থেকে সবটা শোনার পর আমি আর এক মুহূর্ত অস্থির থাকতে পারলাম না। আমার মনের ভেতরের সব দ্বিধা, সব দ্বন্দ্ব দূর হয়ে গিয়েছিল। এখন সেখানে ছিল শুধু গভীর অনুশোচনা আর আত্মগ্লানি। আমি বুঝতে পারছিলাম আমার একটা ভুলের কারণে আমি জারিফকে কতটা কষ্ট দিয়েছি। সে নিঃস্বার্থভাবে আমাদের রক্ষা করতে চেয়েছে, আর আমি তাকে সন্দেহের চোখে দেখে অপমান করেছি। আমার এক্ষুনি তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। আমি বাচ্চাদেরকে ঘরে রেখে দ্রুত পায়ে জারিফদের বাড়ির দিকে রওনা হলাম। আমার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। আমি জানি না সে আমাকে ক্ষমা করবে কি না, কিন্তু চেষ্টা করতেই হবে।
তার বাড়ির সামনে গিয়ে দেখি সে উঠোনে বসে একটা পুরনো চেয়ার মেরামত করছে। তার মুখে কোনো হাসি নেই, চেহারায় ক্লান্তির ছাপ। আমাকে দেখে সে চমকে উঠে হাতের কাজ থামিয়ে দাঁড়ালো। চোখে ছিল বিস্ময়। আমি তার সামনে দাঁড়ালাম, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। গলা শুকিয়ে গিয়েছিল, চোখ দুটো জলে ভরে উঠেছিল। কি বলবো, কিভাবে শুরু করব, কিছুই বুঝতে পারছিলাম না। আমার অবস্থা দেখে জারিফই প্রথমে কথা বলল। শান্ত স্বরে জিজ্ঞেস করল, মামি, তুমি এখানে? কোনো দরকার ছিল? বাচ্চারা ভালো আছে তো? তার কণ্ঠে কোনো অভিযোগ নেই, শুধু সরল জিজ্ঞাসা। তার এই স্বাভাবিক আচরণ আমার ভেতরটাকে আরও দমন করল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, কান্নায় ভেঙে পড়লাম। কান্না জড়ানো কণ্ঠে বললাম, জারিফ, আমাকে ক্ষমা করে দাও। আমি তোকে ভুল বুঝেছি। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি। আমি তোকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারিনি। আমার কথা শুনে সে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি তাকে সিরাজের সাথে আমার কি কথা হয়েছে সব খুলে বললাম। কিভাবে আমি তার নিঃস্বার্থ ভালোবাসাকে, দায়িত্ববোধকে সন্দেহের চোখে দেখেছি। আমার প্রতিটি কথা বলার সঙ্গে সঙ্গে নিজেকে আরও অপরাধী মনে হচ্ছিল পৃথিবীতে আমার চেয়ে বড় ভুলকারী আর কেউ নেই। আমি একটা ভালো মানুষের মনকে অকারণে আঘাত করেছি। সব শুনে জারিফ দীর্ঘশ্বাস ফেলল। তারপর আমার দিকে তাকিয়ে একটি মৃদু হাসি দিয়ে বলল, মামি, তুমি কাঁদছ কেন? আমি তোমার উপর কোনো রাগ বা অভিমান করিনি। আমি শুধু চেয়েছিলাম তোমরা নিরাপদে থাকো। মামা বিদেশে থাকেন, তোমাদের দেখার দায়িত্ব আমারও কিছুটা আছে। আমি তোমাকে ভয় দেখাতে চাইনি, তাই সবটা খুলে বলিনি। ভেবেছিলাম আমার আচরণে তুমি হয়তো উদ্দেশ্যটা বুঝতে পারবে, কিন্তু হয়তো আমি আমার অনুভূতি ঠিকমতো প্রকাশ করতে পারিনি। তার কথা শুনে কান্না আরও বেড়ে গেল। সে কতটা সহজভাবে ক্ষমা করল। তার মনে আমার জন্য কোনো বিদ্বেষ নেই। বলল, তুমি আমার মায়ের মতো। সন্তান যদি কখনো মাকে ভুল বোঝে, মা কি তাকে ফেলে দিতে পারে? তুমিও আমাকে ভুল বুঝেছিলে, এতে কোনো দোষ নেই। পরিস্থিতি এমন ছিল, এখন সব ঠিক হয়ে গেছে। তুমি আর একদম মন খারাপ করবে না। সে আমার চোখের জল মুছে দিয়ে বলল, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, বাচ্চারা একা আছে। আমি চুপচাপ তার সাথে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। মনটা অনেক হালকা লাগছিল, কিন্তু অনুশোচনার ভার এখনও বুকের ওপর চাপা। বুঝতে পারছিলাম সম্পর্কের মধ্যে বিশ্বাস কতটা জরুরি। অবিশ্বাসের একটা ছোট ফাটলও সুন্দর সম্পর্ককে ধ্বংস করতে পারে। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম আর কখনো কাউকে তার বাহ্যিক আচরণ দেখে বিচার করব না। সবটা না জেনে কোনো সিদ্ধান্তে আসব না। সেদিন জারিফের সাথে সব ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার পর আমাদের সম্পর্কটা আবার আগের চেয়েও সুন্দর ও মজবুত হয়ে উঠল। আমার মন থেকে সব কালো মেঘ সরে গিয়ে সেখানে এখন ছিল শুধু শ্রদ্ধা ও ভালোবাসার নির্মল আকাশ। আমি জারিফকে আর শুধু ভাগ্নে হিসেবে দেখতাম না, তাকে আমার ভাই, আমার অভিভাবক এবং সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হিসেবে দেখতাম। সেও আগের মতোই আমাদের বাড়িতে আসত, বাচ্চাদের সাথে খেলা করত, আমার সব কাজে সাহায্য করার জন্য এগিয়ে আসত। কিন্তু এখন তার প্রতিটি কাজের মধ্যে আমি শুধু আন্তরিকতাই খুঁজে পেতাম, কোনো লুকানো উদ্দেশ্য নয়। জারিফ আমাকে সেই বহিরাগত লোকদের সম্পর্কে আরও কিছু তথ্য দিল। সে জানালো, তারা গ্রামের কয়েকটি বাড়িতে প্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু গ্রামের যুবকদের প্রতিরোধের কারণে সফল হতে পারেনি। জারিফ এবং তার বন্ধুরা মিলে একটি পাহারা দল গঠন করেছিল, যারা রাতের বেলা পুরো গ্রাম টহল দিত। তাদের এই উদ্যোগের কারণে আমরা সবাই নিরাপদ ছিলাম। আমি ভাবতে থাকলাম, এই ছেলেটা কতটা নিঃস্বার্থভাবে সবার জন্য কাজ করে যাচ্ছে, অথচ অনেকেই তার এই অবদানের কথা জানে না। আমি আমার স্বামী সিরাজকে ফোন করে সবটা জানালাম। আমাদের ভুল বোঝাবুঝি মিটে গেছে শুনে সেও খুব খুশি হল। ফোনে জারিফের সাথে কথা বলে তাকে ধন্যবাদ জানালো এবং তার সাহসিকতার প্রশংসা করল। জারিফ বিনয়ের সাথে শুধু বলল, মামা, এটা তো আমার দায়িত্ব ছিল। তার কথাগুলো আমার হৃদয়কে আবারও শ্রদ্ধায় পূর্ণ করে দিল। আমি বুঝতে পারলাম পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা হয়তো কমে গেছে, কিন্তু তারা এখনও হারায়নি। ধীরে ধীরে আমাদের জীবন আবার আগের মতো স্বাভাবিক ছন্দে ফিরে এলো। কিন্তু এই ঘটনাটা আমার জীবনে একটি বড় শিক্ষা রেখে গেল। আমি বুঝতে পারলাম মানুষের মন কতটা জটিল এবং পরিস্থিতি কিভাবে আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করতে পারে। আমি একা ছিলাম, নিরাপত্তাহীনতায় ভুগছিলাম, আর সেই সুযোগেই সন্দেহের মতো একটি বিষবৃক্ষ জন্ম নিয়েছিল।
যদি শুরুতেই জারিফের সাথে মন খুলে কথা বলতাম তাহলে হয়তো এত ভুল বোঝাবুঝি হতো না। এই ঘটনার পর আমি গ্রামের অন্যান্য প্রবাসী স্বামীদের স্ত্রীদের সাথেও কথা বললাম। তাদের সবাইকে আমার অভিজ্ঞতার কথা জানালাম। বোঝালাম একা থাকার কারণে আমাদের মনে নানা ভয় ও সন্দেহ জন্ম নিতে পারে, কিন্তু আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকা এবং কাছের মানুষদের বিশ্বাস করা। সম্পর্কের মধ্যে স্বাস্থ্যকর সীমারেখা বজায় রাখা অত্যন্ত জরুরি। অতিরিক্ত ঘনিষ্ঠতা যেমন ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে, তেমনি অতিরিক্ত দূরত্ব সম্পর্ককে নষ্ট করে দেয়। আমার গল্প শুনে অনেকেই তাদের নিজস্ব অভিজ্ঞতার কথা বলল। দেখা গেল এই সমস্যাটা শুধু আমার নয়, এমন অনেক নারী এই ধরনের মানসিক চাপের মধ্য দিয়ে যান। আমরা সবাই একে অপরের পাশে থাকার সিদ্ধান্ত নিলাম, মানসিক শক্তি হয়ে উঠব। একটি ছোট সংগঠন তৈরি করলাম, যেখানে আমরা আমাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারি এবং একে অপরকে সাহায্য করতে পারি। জারিফও আমাদের এই উদ্যোগে সাহায্য করল। সে বোঝালো কিভাবে আইনি সহায়তা নিতে হয়, বিপদে পড়লে কোথায় যোগাযোগ করতে হয়। তার মতো দায়িত্বশীল যুবককে পাশে পেয়ে আমরা সবাই ভরসা পেলাম। আমাদের ছোট্ট গ্রাম যেন একটি বড় পরিবারের মতো হয়ে উঠল, যেখানে প্রত্যেকে প্রত্যেকের বিপদে পাশে দাঁড়ায়। আমার মনে হলো খারাপ অভিজ্ঞতাও মাঝে মাঝে জীবনে ভালো কিছুর সূচনা দিতে পারে। আজ আমি আমার জীবন নিয়ে অনেক সুখী ও সন্তুষ্ট। স্বামী দূরে থাকলেও নিজেকে একা বা অসহায় ভাবি না। পাশে আছে সন্তানরা, জারিফের মতো একজন ভাইগনা, আর গ্রামের মানুষদের ভালোবাসা ও সমর্থন। শিখেছি সম্পর্ককে বিচার করতে হয় বিশ্বাস ও সম্মান দিয়ে, সন্দেহ বা অবিশ্বাস দিয়ে নয়। অবিশ্বাস সাময়িক, কিন্তু বিশ্বাস চিরন্তন। বন্ধুরা, গল্পের শেষে আমি তোমাদেরকে বলতে চাই, জীবনে এমন সময় আসে যখন কাছের মানুষকেও ভুল বোঝা যায়। বিশেষ করে একাকিত্ব বা নিরাপত্তাহীনতায় সন্দেহ সহজেই জন্ম নেয়। কিন্তু যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। কাউকে শুধু তার আচরণ দেখেই বিচার করা উচিত নয়। সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো বিষয়টা জানা ও বোঝা জরুরি। উন্মুক্ত আলোচনা ও পারস্পরিক সম্মানই সম্পর্ককে ভুল বোঝাবুঝি থেকে রক্ষা করে। সঠিক সম্পর্ক মানসিক শান্তি ও নিরাপত্তা দেয়, আর ভুল ধারণা শুধু কষ্ট দেয়। তাই সম্পর্ককে সময় দিন, বিশ্বাসের আলোয় পথ চলুন, জীবন হয়ে উঠবে সুন্দর ও সহজ। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, এতক্ষণ তোমরা ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।